বচন বা নাম্বার। আমরা জানি এক বচনান্ত সকল শব্দই এক বচনে ব্যবহৃত হয়, আর দ্বিবচনান্ত বা আমরা যে সমস্ত শব্দরূপ দ্বিবচনে পাই সমস্ত শব্দই দ্বিবচন, এবং বহুবচনে যা শব্দ পাই সবই বহুবচন। এই বিষয়ে আমাদের সম্যক জ্ঞান সকলেরই আছে, কিন্তু আজকে আমরা এর বাইরে গিয়ে এমন কিছু শব্দ পাবো যে শব্দের অর্থ হয়তো দ্বিবচনের, অর্থ হয়তো বহুবচনের, কিন্তু সেটি স্থানকাল ভেদে কিভাবে তা পরিবর্তিত হয়ে এক বচনে ব্যবহার হচ্ছে বা বহুবচনে ব্যবহৃত হচ্ছে সেগুলো আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা একটু দেখে নিই যে কিভাবে সেই সূত্রগুলো আমরা সহজেই আয়ত্ত করতে পারি। যেহেতু এটি একটি বড় প্রক্রিয়া, অনেক সময় ধরে পড়াতে হয়, কিন্তু ভিডিওগুলি ছোট ছোট, সুতরাং একটু তাড়াতাড়ি দ্রুততার সঙ্গেই করছি, আশা করি সকলের সুবিধা হবে। আমরা আজকে শিখব বচন। বচন মানে আমরা সকলেই জানি, বচন মানে সংখ্যা, যার দ্বারা সংখ্যা বোঝায় তাকে বচন বলে। এবার নিত্য এক বচন কি কি আছে? যে শব্দের পরে দয়, দ্বিতয়, মিথুন, যুগল, দ্বন্দ্ব, এই যে সমষ্টিবাচক শব্দ, এই শব্দগুলো কোনো শব্দের পরে যখন বসে তখন সেগুলো কিন্তু হয়ে যায় এক বচন হয়ে যায়। এবং এই দয়, ত্রিতয়, দ্বিতয়, মিথুন, যুগল, দ্বন্দ্ব, এইগুলো কিন্তু সকলই কিন্তু দেখো, দয় মানে দুটি, দ্বিতয় মানেও দুটি, মিথুন মানেও দুটি, যুগল মানেও দুটি, দ্বন্দ্ব মানেও দুটি, এগুলো হওয়া সত্ত্বেও এরা নিত্য এক বচনে ব্যবহার হয়। কিরকম ব্যবহার হয় আমি যদি বলি, বালক দয়ম, বালক দয়ম, তাহলে আর গচ্ছত হবে না, হয়ে যাবে গচ্ছতি। দেখো বালক দয়ম মানে দুটি বালক, ঠিক আছে, সেটা কিন্তু যখন বালক দয়ম হয়ে যাচ্ছে তখন এক বচনে ব্যবহৃত হবে গচ্ছতি, অর্থাৎ লটের দেখো তি ব্যবহার হয়েছে, আমি কিন্তু ব্যবহার করিনি বালক দয়ম গচ্ছতাহা, এরকম কিন্তু ব্যবহৃত হবে না, ঠিক আছে। কিন্তু আবার বালকৌ গচ্ছতাহা, এটা কিন্তু হবে বালকৌ গচ্ছতাহা। তাহলে আমরা সুবিধা বুঝে যেমন সুবিধা হয় তেমন ভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। এরকম হাজারো উদাহরণ আছে, তোমরা একটু দেখে নিও। একইভাবে বালক দ্বিতয়, বালক মিথুনম, বালক যুগলম, বালক দ্বন্দ্বম, এরকম ভাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে খেয়াল করে দেখি যে এই যে বালক দয়ম এলো, এটা কিন্তু ক্লিবলিঙ্গে হবে, অর্থাৎ দয়, দ্বিতয়, মিথুন, যুগল, দ্বন্দ্ব, এই শব্দগুলো যখন যোগ হবে তখন কিন্তু সেটা ক্লিবলিঙ্গে যুক্ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দ্বিবচনান্ত শব্দ হয়ে গেল এটা। এবার বহুবচনান্ত শব্দ দেখো, ত্রয়, ত্রিতয়, এই শব্দগুলো যখন অন্য শব্দের সঙ্গে যুক্ত হবে সেই শব্দগুলো যুক্ত হলেও কিন্তু ক্লিবলিঙ্গ হবে এবং এক বচনই হবে। কেমন হবে এক বচন? ঠিক এই যে যেমন লিখেছিলাম বালক দয়ম গচ্ছতি, তেমন আমরা লিখতে পারি বালক ত্রয়ম গচ্ছতি বা বালক ত্রিতয়ম গচ্ছতি, অর্থাৎ এক্ষেত্রে ক্লিবলিঙ্গও হবে তেমনি এক বচনও হবে। তাহলে আমরা দুটো জিনিস শিখে নিলাম যে এটা দ্বিবচনান্ত, এটা বহুবচনান্ত, কিন্তু তবুও এরা এক বচনে ব্যবহার হবে এবং এরা ক্লিবলিঙ্গ হবে। ঠিক তেমনি ভাবে যে শব্দের শেষে গণ, বৃন্দ, বর্গ, সমূহ, মণ্ডল, কুল ইত্যাদি শব্দ যুক্ত থাকবে তাও কিন্তু হয়ে যাবে এক বচনে, তাও কিন্তু হয়ে যাবে এক বচনে। এক বচনে হলে কি হবে? ঠিক এক, ঠিক আছে। তাহলে এখানটায় বালক বর্গ হতে পারে। এবার একটু খেয়াল করলে দেখা যাচ্ছে যে গণ, বৃন্দ, বর্গ, সমূহ, মণ্ডল যুক্ত থাকলে দেখো এখানে নর শব্দের মতন আমরা যুক্ত করেছি, অর্থাৎ গণ বৃন্দ যুক্ত থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা নর শব্দের মতন আমরা করব। এবার চলে আসি প্রদেশবাচক শব্দ। এই প্রদেশবাচক শব্দ অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মগধ যা আছে সব কিন্তু বহুবচনান্ত শব্দ হয়, অর্থাৎ বহুবচনে ব্যবহার হয়। কিরকম ব্যবহার হয়? যদি ধরি বঙ্গেশু বৃষ্টির ভবন্তি বা বঙ্গেশু ষট ঋতভঃ সন্তি, বঙ্গে 6টি ঋতু আছে। তাহলে এই বঙ্গ অর্থাৎ একটি বঙ্গ স্থানের নাম বোঝাচ্ছে, সেটা কিন্তু বঙ্গে এমন কিন্তু হবে না, অর্থাৎ সপ্তমীর এক বচনে প্রয়োগ হবে না, সেটা সপ্তমীর বহু বচনে প্রয়োগ হবে। কিন্তু যদি বঙ্গ শব্দের সঙ্গে দেশ শব্দ যুক্ত হয়, বঙ্গদেশ, কলিঙ্গ দেশ,
সেক্ষেত্রে কিন্তু সপ্তমীর এক বচনেই ব্যবহার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই একই সেন্টেন্স কি করে করতে পারি, যে বঙ্গদেশে ষটে ঋতবহ সন্তি, বঙ্গদেশে 6টি ঋতু আছে, এই বঙ্গদেশে সপ্তমীর এক বচন ব্যবহার হবে। পরেরটাই আসি আমরা, সমাহার দ্বন্দ্ব, দ্বিগু এবং অব্যয়ীভাব যে সমাসবদ্ধ পদ হয় সেই সমাসবদ্ধ পদ সর্বদাই কিন্তু এক বচনে হবে। কিরকম ভাবে এক বচন সমাহার দ্বন্দ্বে তোমরা জানো, অহয়াশ্চ নকুলাশ্চ, অহয়াশ্চ নকুলাশ্চ, অর্থাৎ অহি এবং নকুল এর সমাহার যখন হয় তখন আমরা কি করি, অহিন নকুলাম। আবার কাকাশ্চ উলুকাশ্চ, কাক ও লুকম, মানে কাক ও লুকম, উলুক মানে পেঁচা, আমরা সবাই জানি। তাহলে এই যে সমাহার দ্বন্দ্ব নিষ্পন্ন পদ, দেখো কি হলো, সেটা কিন্তু ক্লিবলিঙ্গেই হলো এবং এক বচনেই হলো, এটাও মনে রাখতে হবে। দ্বিগু সমাসের বেলায় কিন্তু যে আমরা দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু এই এক বচনে হবে। আবার অব্যয়ীভাব সমাসবদ্ধ পদও কিন্তু এক বচনেই ব্যবহৃত হবে। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা কি কি উদাহরণ নিতে পারি, যেমন ত্রিভুবনম, ত্রয়ানাং ভুবনানাং সমাহার, চতুর্নাং যুগানাং সমাহার, চতুর্যুগম। অব্যয়ীভাব সমাসও আমরা জানি, যেমন হচ্ছে কি এই মুহূর্তে মনে পড়ছে, ভিক্ষানাং অভাবহা দুর্ভিক্ষম, এটা একটা তোমরা জানো সবাই। তাহলে এই যে দুর্ভিক্ষম হলো, দেখো খেয়াল করে দেখো, এটা যেমন ক্লিবলিঙ্গ হচ্ছে তেমনি এক বচনেও হচ্ছে। ঠিক তেমনি শতম মানে আমরা জানি বহুবচনান্ত পদ, সহস্রম বহু বচনান্ত পদ, এরা কিন্তু বহু বচন হলেও সর্বদাই এক বচনের মতন আচরণ করবে। ঠিক বিংশতি থেকে নবনবতি পর্যন্ত যত পদ আছে সব কিন্তু এক বচনে ব্যবহৃত। কেমন, বিংশতিহি বালিকাহা, দেখো বালিকার সঙ্গে কিন্তু এই বিংশতি, যেহেতু এটা বিশেষণ, যে কতবার সংখ্যাবাচক শব্দ সব বিশেষণ হয় তোমরা জানো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এটা এক বচনেই কিন্তু প্রয়োগ হলো। বিংশতি দেখো মতির মতন যদি ধরি, তাহলে মতিতে বিসর্গ ছিল, তাহলে বিংশতি এক বচনেই হলো, কিন্তু সে বালিকা কিন্তু বহু বচনে প্রয়োগ হয়েছে। ঠিক তেমনি শতম বালকাহা, দেখো বালক শব্দের প্রথমার বহু বচন নর শব্দের মতন হয়েছে নরাহা, তেমনি বালকাহা। আর শতমের কিন্তু পরিবর্তন হয়নি, শতম শতমই থেকে গেছে, এটা অব্যয়ের মতন প্রয়োগ হয়। পরেরটাই চলে আসি, যদি ক্রিয়ার বিশেষণ থাকে, যেমন বালিকা পঠতি, কেমন ভাবে পড়ছে সেটা যদি আমরা ধরি, বালিকা দ্রুতম পঠতি, তাহলে এই দ্রুতম, ঠিক আছে, বালিকা ধীরং গচ্ছতি, এই যে ধীরং বা অশ্ব দ্রুতং ধাবতি, অশ্ব দ্রুত যাচ্ছে, অবশ্যই করে কিন্তু এক বচনের রূপ হবে এবং এটা ক্লিবলিঙ্গে হবে, এটাও মনে রাখবে। বেশ, পরেরটাই চলে আসি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ভাব বাচ্য নিষ্পন্ন যেগুলো পদ হয় সেই পদগুলো কিন্তু সবসময় নিত্য এক বচন, যেমন তেন গতম, দেখো তেন গতম এই পদটা কিন্তু তার দ্বারা, তয়া গতম হতে পারে, যা খুশি হতে পারে, ময়া গতম হতে পারে, কিন্তু এই গতমের কোনো পরিবর্তন সেক্ষেত্রে হবে না। তাহলে ভাববাচ্য নিষ্পন্ন যতগুলি পদ আছে সে সর্বদাই কিন্তু এক বচনে প্রয়োগ হবে। তাহলে এই হচ্ছে মোটামুটি